প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডক্টর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 464তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সিপিএ সারোয়ার চৌধুরী। সারোয়ার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যুক্তরাষ্ট্রে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের সরকারি প্রণোদনা, আনএমপ্লয়মেন্ট, এসবি লোন ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সারোয়ার ভাই, প্রথমে আনএমপ্লয়মেন্ট দিয়ে আমরা শুরু করতে চাই। আনএমপ্লয়মেন্টের সর্বশেষ কি অবস্থা? আনএমপ্লয়মেন্ট সর্বশেষ এটা হচ্ছে আমাদের কেয়ার সেক্টর যে প্রণোদনা যে প্যাকেজটা ছিল, তার মধ্যে প্রথমেই ছিল যে আনএমপ্লয়মেন্ট, যেটা সবার জন্য মুক্ত করা হয়েছিল। আগে যেখানে যারা শুধুমাত্র W2 তে কাজ করতেন তারা আনএমপ্লয়মেন্ট পেতেন, কিন্তু এই যে কেয়ারস অ্যাক্টের মাধ্যমে যে আনএমপ্লয়মেন্টের যে সুযোগটা সবার জন্য মুক্ত করা হয়েছে, সেটা আমাদের এই প্যাকেজের আওতায় যে বাড়তি টাকা যেটা দেয়া হচ্ছে সবাইকে ইনক্লুড করার জন্য, সেটাকেই আমরা $2.2 ট্রিলিয়ন প্যাকেজের একটা অন্তর্ভুক্ত হিসেবে ধরে নিচ্ছি। আর এটার মাধ্যমে যে যারা নর্মাল আনএমপ্লয়মেন্ট পাবেন, অর্থাৎ বেকার ভাতা পাবেন, তাদের সাথে ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে আরো $600 করে যে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রণোদনা। এই যে কোভিড-19 এর জন্য বিশেষ ভাতা দেয়া হচ্ছে। এরপরে যেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আরেকটা জিনিস হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট সাধারণত 26 সপ্তাহের জন্য দেয়া হতো, এখন আনএমপ্লয়মেন্টটা বাড়িয়ে সেটা দেয়া হচ্ছে 39 সপ্তাহ পর্যন্ত। তার মানে 13 সপ্তাহ, এটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স। তারপরে জুলাই 31 তারিখ পর্যন্ত যে $600 যে ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে যে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন। এখন নতুন করে বিল আসছে, নতুন করে প্যাকেজ আসছে, যেটা বলা হচ্ছে যে প্রেসিডেন্ট সাইন করলে আরো আনএমপ্লয়মেন্টটা হয়তো এটা বাড়তে পারে। সুতরাং এটা দেখার বিষয় যে সিনেটে অথবা কংগ্রেসে যে সমস্ত বিলগুলো আসবে, সেটা দেখার বিষয়। এমনও হতে পারে যে আনএমপ্লয়মেন্ট আরো দীর্ঘদিন হয়তো সরকার চালিয়ে যেতে পারে, অথবা পরিস্থিতি যদি এমন হয় যে কোভিড-19 এর প্রকোপ বেড়ে যাচ্ছে, যে সমস্ত স্টেটগুলো খুলে দিচ্ছে, দেখা যাচ্ছে যে তাদের মাঝে আবার নতুন করে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করে আমার মনে হয় যে আনএমপ্লয়মেন্টের যে বেনিফিট, সেটা হয়তো আরো দীর্ঘায়িত হতে পারে, অথবা নতুন করে একটা প্যাকেজ দিতে পারে যেখানে আনএমপ্লয়মেন্ট বেনিফিট আরো বাড়িয়ে দিতে পারে, অথবা আরো বেশি সংখ্যক লোক যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করে নাই তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারে, অথবা যারা আনএমপ্লয়মেন্টের একদম অনুপযুক্ত এবং সাধারণত আমেরিকান সিটিজেন, সবাইকে হয়তো কিছু একটা প্যাকেজ দিতে পারে, সেটা এখনো আমরা জানি না। এই আনএমপ্লয়মেন্ট ছাড়াও এই বর্তমান প্যাকেজের আওতায় আমাদের সমাজ, আমাদের যে কমিউনিটি মেম্বাররা যেটা উপকৃত হতে পারেন, অথবা বাঙালি আমেরিকান যারা আমাদের মধ্যে আমাদের কমিউনিটি মেম্বার, তারা উপকৃত হতে পারেন। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের লোন, ফরগিভেবল লোন, অর্থাৎ এটা ক্ষমাযোগ্য লোন, এবং আনফরগিভেবল লোন, যেটা হচ্ছে লো ইন্টারেস্টের ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী একটা লোন। এই লোনগুলো যদি আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু এটার দ্বারাও কিন্তু অনেকেই লাভবান হতে পারেন। যেমন একটা লোনের কথা আমি বলি, সেটা হচ্ছে পিপিপি লোন, যেটা পিপিপি পেরোল প্রোটেকশন প্রোগ্রাম। অর্থাৎ আপনাদের যদি পেরোল থাকে, আপনারা যদি সেলফ এমপ্লয়েড হন, আপনাদের যদি স্কেজুয়াল সি থাকে, যে আপনারা স্কেজুয়াল সি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনারাও কিন্তু এই পিপিপি প্রোগ্রামের আওতায় 10-12 হাজার টাকা পেতে পারেন, নির্ভর করে আপনাদের ইনকাম কত ছিল তার উপরে। আর যদি যারা পেরোল কর্মচারী আছে, তাদের জন্য তো অত্যন্ত সুখবর যে কর্মচারীদেরকে বেতন দেওয়ার জন্য তারা সরকারের কাছ থেকে পিপিপি পেরোল প্রোটেকশন প্রোগ্রাম এর আন্ডারে লোন নিতে পারেন, যে সমস্ত লোনগুলা ফেরত দিতে হবে না। তার মধ্যে এই লোনের 60% এমপ্লয়ীদেরকে বেতন হিসেবে দিবেন, আর 40% আপনাদের অন্যান্য খরচ, যেমন মর্টগেজ ইন্টারেস্ট, তারপরে মনে করেন যে আপনাদের রেন্ট, এই সমস্ত জিনিসগুলো আপনারা পেমেন্ট করতে পারবেন, ইউটিলিটি পেমেন্ট করতে পারবেন। সুতরাং 60-40, এবং এই জিনিসটা আগামী 24 সপ্তাহের মধ্যে আপনারা সপ্তাহওয়ারি একটা হিসাব রেখে এগুলা পেমেন্ট করতে পারেন। জুলাই পর্যন্ত নাকি? না, এগুলো জুলাই পর্যন্ত না, এগুলো যখন টাকা পাবেন এটা আপনি তার থেকে 24 সপ্তাহ, এবং এখন পর্যন্ত ডেডলাইন হচ্ছে আমরা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে এগুলো খরচ করে ফেলতে হবে। যদি শুধু স্যালারির মধ্যে কি যদি দিয়ে পুরো কি স্যালারির জন্য পুরোটা খরচ করতে হবে? না, পুরোটাই স্যালারির জন্য না,
60%, 60% স্যালারির জন্য, আর 40% দিবেন আপনার রেন্ট, মর্টগেজ ইন্টারেস্ট, ইউটিলিটি বিল এগুলোর জন্য। সুতরাং এটা হচ্ছে একটা অত্যন্ত ভালো ধরনের লোন, যেটা যদিও বলা হচ্ছে এটা লোন, কিন্তু এটা কিন্তু একেবারে মওকুফ, এটা গ্র্যান্টের মতো। সুতরাং আপনারা যারা তবে এই লোনের একটা বিশেষ শর্ত হচ্ছে যে কেউ যদি মনে করেন যে আনএমপ্লয়মেন্ট ভাতা নিচ্ছে, এই লোনটা দেওয়া হচ্ছে আসলে আনএমপ্লয়মেন্ট থেকে লোকজনদেরকে চলে আসার জন্য। এটা যারা ব্যবসায়ী তাদেরকে দেওয়া হচ্ছে, তোমার কর্মচারীদেরকে তুমি বেতন দাও, তাতে যারা আনএমপ্লয়মেন্ট থেকে তারা চলে আসতে পারে। এই আনএমপ্লয়মেন্ট থেকে চলে আসার জন্য একমাত্র ওদেরকে বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে টাকা দিচ্ছি, এই টাকাগুলো ফ্রি, যদি তোমরা এই টাকাগুলা এমপ্লয়ীদেরকে যারা কর্মচারী তাদেরকে বেতন হিসেবে দাও। সুতরাং এখানে একটা শর্ত হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট নেওয়ার সময় আপনি আনএমপ্লয়মেন্ট যদি নেন তবে কিন্তু এই পিপিপি লোনটা আপনি খেতে পারবেন না। আপনি যদি পিপিপি লোনের টাকা যদি ব্যবহার করতে না পারেন সেটা ক্ষমা হবে না, সেটা তখন একটা লোন হিসেবে পরিগণিত হবে এবং আপনি 1% ইন্টারেস্টে আগামী 5 বছরে এটা শোধ করে দিবেন। এটা একটা 1% লোন, অত্যন্ত ভালো, এটা চিন্তা করতে পারেন আপনারা। আর তাছাড়া এরপরে যেটা আসছে আমাদের ব্যবসায়ীদের জন্য সেটা হচ্ছে এসবিএ ইআইডিএল লোন, সেটা হচ্ছে ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন। এই লোনটা সবার জন্য উন্মুক্ত আছে, যারা উবার ড্রাইভার, যারা সাইড ভেন্ডর, যারা কফি শপ মালিক, যারা 500 জনের কম যাদের কর্মচারী আছে তাদের জন্য এই ব্যবস্থাটা আছে। যারা নন প্রফিট তারাও কিন্তু এটার আওতায় অন্তর্ভুক্ত। এটা হচ্ছে 3.75% ইন্টারেস্টের লোন, 30 বছরের লোন। সেটা এখন যদি ম্যাক্সিমাম টাকা আপনাদেরকে এখন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে $150,000। এখন $150,000 বছরে হয়তো 700-750 হতে পারে, এরকম একটা ব্যবস্থা তারা দিয়েছে, যেটা আপনি 30 বছরে পরিশোধ করবেন। এখন ইতিমধ্যে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এই লোনগুলো নিয়ে আমরা কি কি করতে পারবো। বিশেষত মওকুফের বিষয় আছে কিনা এই এসবি লোনের মধ্যে? জি, এসবি লোনের মধ্যে মওকুফের কোনো বিষয় আছে কিনা? গ্র্যান্ট হিসেবে এসবিএ লোনের মধ্যে এরকম এখন পর্যন্ত মওকুফের কোনো বিষয় আসে নাই। তবে যারা এসবিএ লোনটা অ্যাপ্লাই করবে তাদেরকে ইমিডিয়েটলি তাদের নাম্বার অফ এমপ্লয়িজ অনুযায়ী 1,000, 2,000, 3,000, 4,000, $10,000 পর্যন্ত তারা একটা ফ্রি গ্র্যান্ট দিচ্ছে। অর্থাৎ আপনার দোকানে যদি 3 জন এমপ্লয়ি থাকে তখন আপনাকে লোন দেওয়ার সাথে সাথে $3,000 পর্যন্ত একটা ফ্রি মানি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই টাকাটা ফেরত দিতে হবে না। ওই কিন্তু সাথে সাথে দেখবেন যে আপনার পোর্টালে গিয়ে দেখবেন যে আপনার এসবিএ আপনার জন্য 30,000, 40,000, 20,000, 15,000, 10,000, 6,000 এরকম একটা লোনের ব্যবস্থা করেছে, যেটা 30 বছরে আপনি ফেরত দিবেন। ওইটাকে অ্যাপ্লাই করার সাথে সাথে ওই যে গ্র্যান্ট হিসেবে যে অর্থটা সেটা চলে আসবে। অ্যাপ্লাই করার মোটামুটি 2-3 দিনের মধ্যে আপনার ওই যে $3,000, $1,000, $2,000 যেটা। আর যাদের এই অর্থটা যাদের না আসে তাদের কি করণীয়? যাদের এই যে গ্র্যান্টের যে অর্থটা যেটা বললেন, যাদের গ্র্যান্টের অর্থটা যদি না আসে তাদের আমাদের এখানে একটা নাম্বার আছে, আমি সবসময় বলি যে এই যে 1-800-659-2955, এটা ওয়েবসাইটে আছে, এসবিএ এর ওয়েবসাইটে। ওইখানে গিয়ে যখন আপনি অপশন 1 এ ক্লিক করে তারপরে অপশন 1 অথবা 2 তে গেলে তারা বলতে পারবে, আপনার ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা বলবে যে ঠিক আছে তোমার এটা প্রসেস হচ্ছে। এমনও হয়েছে এখন এসবিএ অর্গানাইজেশনটা একটু হ্যাপেজাক পরিস্থিতির মধ্যে আছে, তাদের মধ্যে নতুন নতুন কর্মচারী যোগ হয়েছে, তারা নিজেও জানে না তারা কি করছে। এখন আমিও খুব একটা বেশি সন্তুষ্ট না। আমি দেখেছি যে অনেকের হয়তো 2 মাস ধরে এই অ্যাডভান্স লোনটা প্রসেস হয় নাই। এখন ওরা বলে যে আমরা বুঝতে পারতেছি না কেন হয় নাই, তুমি আবার রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করো। অর্থাৎ কেন এটা হচ্ছে না, প্রসেস হচ্ছে না, তুমি রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করো। এখন রিকনসিডারেশন করতে গেলে দেখা যাচ্ছে যে বলতেছে যে ইমেইল অ্যাড্রেস ইজ ফুল। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের এটা একটা বড় ধরনের গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তাদের মধ্যে যদি এই যে একটা বিরাট একটা দুঃসহ কি বলবো এটা যে ট্রাফিক জ্যামের মতো অবস্থা সৃষ্টি হয়েছে, সেটার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু এটা ভুক্তভোগী। সেজন্য কদিন আগে এই যে এসবিএ এর যে ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেটর জবিটা কোরাঞ্জা, ওকে কিন্তু সেনেটে অনেক প্রশ্ন করা হয়েছে এবং ওকে বলা হয়েছে তোমাকে তো বলা হয়েছিল যে $2 মিলিয়ন করে লোন দিবা, তুমি এখন দিচ্ছ $150,000, কেন দিচ্ছ না? তারপর তুমি বলছিলা যে $10,000 পর্যন্ত সবাইকে গ্র্যান্ট দিয়ে দিবা, কিন্তু এখন পর্যন্ত দিচ্ছ না।
এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। সুতরাং এখন আমি তো পলিটিক্যাল ইনসাইট গুলা জানি না, সেই জন্য আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না। তবে এসবিএ আন্ডার ফায়ার, তারা কংগ্রেস সেনেটের বিভিন্ন কমিটিতে শুনানিতে কিন্তু একটু ব্যতিব্যস্ত হয়েছে। সেই জন্য এখন কিন্তু খুব তাড়াতাড়ি চাচ্ছে যে লোন গুলা প্রসেস করার জন্য। এবং আপনারা যারা কম লোন পেয়েছেন তাদের জন্য সুখবর হচ্ছে যে আপনারা যদি ইমিডিয়েটলি যদি রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করেন, তখন ওখান থেকে কল দিবে আপনাকে, আপনার সাথে কথা বলবে, আপনার বিজনেস সম্পর্কে জানবে, এবং অন দ্য স্পট তারা অনেক সময় লোনটা বাড়িয়ে দেয়, বলে যাচ্ছে ঠিক আছে তোমাকে 40,000 দেওয়া হয়েছিল, তোমাকে এখন 80,000 পাওয়া হলো। এরকম করছে কয়েকটা ব্যাপারে। আর এই যেটা বললেন স্যার ভাই, যে গ্র্যান্টের যে অর্থটা, ওইটা যদি কেউ ধরেন গ্র্যান্টটা আসলো সে মূল লোনটা না নেয়, তাইলে তার কি মূল লোন নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। গ্র্যান্টটা অটোমেটিক্যালি চলে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। মূল লোনের ব্যাপারে আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু ওরা আপনার ক্রেডিট চেক করবে, অন্য কিছু চেক টেক করার পরে দেখবে যে আপনি এলিজিবল। অনেক সময় আপনি অ্যাকসেপ্ট করলেন কিন্তু দেখবেন যে দ্বিতীয় দিন এই লোনটা আপনার ওয়েবসাইট থেকে সরে গেল, বলে যে জিরো, উই আর সরি, উই ক্যানট অফার ইউ লোন এট দিস টাইম। তো এরকম করে একটা ওরা আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে। সুতরাং আপনি লোন গ্র্যান্টটা পেলেও লোনটা যে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর গ্রাম যারা পায় না বললেন যে ফোন করবে, নাকি এটা অটোমেটিক্যালি আসবে, যে কোনো সময় আসবে? এটা আসার কথা, কিন্তু আপনি যদি আমার মনে হয় একটু ফোন করাটা ভালো, কারণ আপনি তখন স্ট্যাটাসটা জানতে পারলেন। কারণ গ্র্যান্টের ব্যাপারে কোন রকম ওয়েবসাইটে দেখাচ্ছে না যে ইউর গ্র্যান্ট ইজ বিং প্রসেসড অথবা একটা প্রসেস হচ্ছে, এটা বলবে না। কিন্তু লোনের ব্যাপারে ওরা বলে যে এখন প্রসেস হচ্ছে, তুমি এই আপডেটটা করো, এইভাবে বলবে। তুমি তোমার ব্যাংক ইনফরমেশনটা আপডেট করো, অথবা তোমার অন্য একটা জিনিস আপডেট করো, তোমার সোশ্যাল সিকিউরিটি দাও। এখন আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই লোনের ব্যাপারে কিন্তু অনেক রেস্ট্রিকশন এখন হচ্ছে, এবং অনেকেই বিভিন্ন ধরনের ইমেল পাচ্ছেন। ইমেলটা পাচ্ছে এরকম যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বিজনেসের একজন পার্টনার একজন নন রেসিডেন্ট এলিয়েন, মনে করেন যে অ্যাসাইলেমে আছে, তখন ওরা জানতে চাইবে যে ওনার স্ট্যাটাসটা কি, ওনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিতে হবে, আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি দিতে হবে, এই সমস্ত জিনিসগুলো জানতে চাচ্ছে। কারণ আপনার ওখানে একটা প্রশ্ন আছে যে আর ইউ ইউএস সিটিজেন অর নট। এখন আপনি যদি ইউএস সিটিজেন না হয়ে যদি বলেন যে ইউএস সিটিজেন, আপনি এটা ক্রাইম করলেন। সুতরাং আমি চাই না কেউ এই সমস্ত লোনের জন্য, সামান্য লোনের জন্য ক্রাইম করুক। আপনারা যদি নন সিটিজেন হন, আপনারা বলবেন যে নো, তারপরে বলবে ওরা এক সময় আপনাকে ইমেল পাঠাবে, তুমি যদি নো বলছিলা, এখন তোমার যদি গ্রিন কার্ড থাকে গ্রিন কার্ডের ছবি পাঠাও, অথবা তুমি কি ভুলে কি নো দিয়েছিলে। অনেক সময় হয়ে যায়, আমরা অনেক সময় ওই যে প্রসেস করার সময় দেখি যে আমরা নিজেরাও একজন সিটিজেন, কিন্তু হয়তো নন সিটিজেন হিসেবে উনি দেখিয়েছে, তখন আমরা দেখি যে না, এটা তো নন সিটিজেন, কিন্তু ও তো আসলে সিটিজেন। তখন আমরা পাসপোর্টের কপি টপি দিয়ে এগুলোকে কারেক্ট করা যায়। এখানে কি সিটিজেনের বাধ্যবাধকতা কি আছে এরকম বিষয়টা? না না, সিটিজেনের বাধ্যবাধকতা নাই। গ্রিন কার্ড লিগ্যাল এলিয়েন হলেই করতে পারবে। তবে যাদের ওয়ার্ক পারমিট আছে তারা কি পারবে, যাদের গ্রিন কার্ড নেই? ওরা ওদেরকে অ্যাপ্রুভ করতেছে, কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি অ্যাপ্রুভ করতেছে, ওয়ার্ক পারমিটের যে ইয়েটা দেখে এটা অ্যাপ্রুভ করতেছে। বিশেষত যাদের পার্টনারশিপ আছে, যারা পার্টনার আরেকজন পার্টনার হয়তো সিটিজেন, সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিট সহ বেশি বেশি করতে, মানে ওরা অ্যাকসেপ্ট করতেছে আর কি। আর স্যার আপনি যে বিষয় আনএমপ্লয়মেন্টের বিষয়ে যে $600 অতিরিক্ত দেওয়া হয় যে প্যান্ডামিক, সেটা কি ধরেন পরবর্তী যখন ট্যাক্স ইয়ারে ট্যাক্স রিটার্ন করবে, সেক্ষেত্রে এটা তার ইনকাম হিসেবে পুরোটা আসবে, নাকি প্যান্ডামিকেরটা আসবে না? এবং ওইটা কি না, পুরোটাই তার ইনকাম হিসেবে ধরা হবে কিনা? না, পুরোটাই ইনকাম হিসেবে ধরা হবে। এবং সেই জন্য আগামী বছর দেখবেন যে অনেকের ইনকাম 19 সালে যে কম ছিল, তাদের ইনকাম কিন্তু অনেক বেড়ে গেছে। সুতরাং এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, যারা ট্যাক্স পেয়ার তারা চিন্তা ভাবনা করবে তাদের ইনকামের লেভেলটা কি ছিল আগে। এখন তাদের অনেকেরই, আমাদের কমিউনিটির অনেক লোকজনের বিভিন্ন ধরনের মানে কি বলে সীমাবদ্ধতা থাকে। তার মানে সীমাবদ্ধতার মধ্যে অনেকের হচ্ছে যে মেডিকেল সীমাবদ্ধতা, আমার ইনকাম বেড়ে গেলে আমি মেডিকেল পাবো না, এই ইন্স্যুরেন্স দিতে পারবো না, এই বিভিন্ন ধরনের সমস্যা থাকে আর কি। তো সুতরাং এটা ইনকামের মধ্যে গণ্য হবে। আনএমপ্লয়মেন্ট টিকিটটা যদি মানে ইনকামের লেভেল ক্রস করে, মানে তখন তার মেডিকেলটা সুবিধাটা কি থাকবে না তার? এইটা তখন আর থাকবে না। তখন এটা মেডিকেটের যে নরমাল যে রুল, মেডিকেট এবং অন্যান্য মেডিকেল ইন্স্যুরেন্সের যে নরমাল রুল, সেই রুলের আন্ডারে গিয়ে তারা হয়তো একটু ব্যতিব্যস্ত হবেন।
আরেকটা এটা হলো যে সারোয়ার ভাই, তখন আপনি বলা হয় যে আপনার যদি ইনকাম বেড়ে যায়, যখন তারা মেডিকেট নেয়, সেখানে তার ইনকাম যদি বেড়ে যায়, সেটা তো কর্তৃপক্ষকে জানানোর একটা বিষয় থাকে। তো জি। বা অথবা যে রিপোর্টের বিষয়, সেই হুম। ক্ষেত্রে বিষয়টা কি হবে? এটা কি ট্যাক্স ফাইল পর্যন্ত তার এটা অপেক্ষা করবে, নাকি আইআরএস তো তারা সেখান থেকে তাদের তথ্যটা না, মেডিকেল নিতে পারে, সেই বিষয়টা কি তখন থেকে তাদেরটা করা সেই করা হবে? বিষয়টা তখন তারা যখন ট্যাক্স ফাইল করবে, ট্যাক্স ফাইলটা যখন হবে, আবার তাদের ইন্স্যুরেন্সটা যখন তারা রিনিউ করতে যাবে, তখনই এই মেডিকেল ইনকামের প্রশ্নটা আসবে। সুতরাং আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন এবং আপনাদের ইন্স্যুরেন্স যখন রিনিউয়ালের জন্য আপনাদেরকে চিঠি দেওয়া হবে, তখন আপনাদের এই ইনফরমেশন গুলো দিতে হবে। এখন কোনো এফেক্ট হবে না, কিন্তু এখন কোনো এফেক্ট হবে না। এখন তাদের আগামী জানানো বছর দরকার কিনা বিষয়টা, যে জি, জি। তারা তো রিনিউয়াল যদি ইনকাম না হয়, বেড়ে গেছে। তখন আপনাকে জানাতে হবে আরকি। রিনিউয়াল যখন টাইম হবে, তখন আপনাদেরকে ইনফরমেশন গুলো জানাতে হবে। সেই বিষয়টা। জি, আরেকটা হলো যে সারোয়ার ভাই, এই যে যারা এসবি লোন নিবে, এসবি জি। লোনটা পাবে, এসবি লোনটা পাওয়ার পর যারা বাড়ি কিনবে, বাড়ি কেনার জন্য তারা কি তখন এই এই তাদেরকে এফেক্ট করবে কিনা? এসবিএল লোন, এসবিএল লোন নিয়ে তো আর বাড়ি কিনবে না। না, এসবিএল লোন এসবি মানে লোন আছে এখন, তখন যখন সে বাড়ি কিনবে, পরবর্তীতে বাড়ি কিনতে চায়, তখন তার এটা কোনো এফেক্ট করবে কিনা? এইটা যারা ইন্ডিভিজুয়াল, যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তাদের জন্য এফেক্ট করবে। আর যারা বিজনেস, তাদের জন্য এফেক্ট করবে না। এই জন্য যে তারা বিজনেসের জন্য নিয়েছে এবং এটা যে কর্পোরেশনের জন্য নিয়েছে, তখন এটাকে আর তাদের পার্সোনাল লায়াবিলিটি হিসেবে ধরা হবে না। মানে যদিও এটাকে মানে আপনার কর্পোরেশনটা কি থাকতে হবে, কোন কর্পোরেশনের আওতায় থাকলে পরে, কর্পোরেশনের আওতায় থাকতে হবে। মানে এলএলসি কর্পোরেশনের বা সি ইআইএন সি নাম্বার, কর্পোরেশন, কোনটা থাকবে সেখানে? এলএলসি, সি কর্পোরেশন, এস কর্পোরেশন, যে কোনো কর্পোরেশনের জন্য যদি মনে করেন একটা রেস্টুরেন্ট আছে আপনার, এবিসি কর্পোরেশন, হুম। এটার জন্য আপনি ট্যাক্স আপনি নিলেন, এটার জন্য আপনি কিন্তু $2 লক্ষ পর্যন্ত আপনার পার্সোনালি কোনো কিছুই আপনার ম্যাটার করবে না। কিন্তু এটার জন্য কর্পোরেশনই দায়ী থাকবে এবং কর্পোরেশনের আন্ডারে লোনটা থাকবে। সুতরাং আপনার বাড়ি কেনার ব্যাপারে তখন কোনো রকমের প্রতিবন্ধকতা হবে না। আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট হন, সেলফ এমপ্লয়েড হন, তখন এটা আপনার ট্যাক্স রিটার্নের সময় আপনার মানে এরা সময় কারা 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 এই পর্যায়ের মধ্যে আছে, ধরেন এই প্রজন্মের মধ্যে যারা উবার চালায়, যারা ইন্ডিপেন্ডেন্ট, যাদের কোনো ট্যাক্স আইডি বলতে সোশ্যাল সিকিউরিটিটা আছে, সেই সোশ্যাল সিকিউরিটির আন্ডারে লোনটা দেওয়া হয়েছে, তাদের এফেক্ট করবে। কর্পোরেশন যারা আছে তারা সেই বিষয়টা তাদের কোনো কর্পোরেশন যারা আছে তারা সেই বিষয়ে খুব একটা বেশি এফেক্ট করবে না। কর্পোরেশনের আন্ডারে লোনটা থাকবে। স্যার, ইন্ডিপেন্ডেন্ট। এখন আপনারা যে কাজটা দিয়ে সেবাটা দিচ্ছেন, তো জি। এখন কি কি ধরনের কল বেশি পাচ্ছেন, কি কি ধরনের ক্লায়েন্ট আপনাদের কাছে বেশি আসছে? এই এখন বেশিরভাগ লোক কিন্তু এই এসবিএ লোন এটা নিয়ে কিভাবে খরচ করবে, এই সমস্ত জিনিস নিয়ে খরচের একটু গাইডলাইনটা কল কি বেশি আপনাদের? আছে। আসলে ক্রাইটেরিয়া হচ্ছে এই লোনটা দেয়া হচ্ছে আপনার একটা, যে মনে করেন কোভিড-19 এর জন্য যে আপনার ক্ষতি হয়েছে, যে আপনার ব্যবসা মনে করেন যে গত বছর 2019 আপনি $500,000 ইনকাম করেছেন, এখন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে আপনার ইনকাম একদম লো, একদম জিরো হয়ে গেছে। এই সমস্ত কারণে যে আপনি লুজার হচ্ছেন এবং আগের যে পাওনা টাকা অথবা নতুন মাল মেটেরিয়াল কিনতে পারছেন না, আপনার টাকা নাই, সেই জন্য আপনাকে অন্ততপক্ষে 6 মাস যাতে কাজ করতে পারেন, সেই জন্য এই টাকাগুলো দেয়া হচ্ছে, যাতে আপনি ল্যান্ডলর্ডকে আপনি আপনার রেন্ট দিতে পারেন, ইলেকট্রিসিটি বিল দিতে পারেন এবং মেটেরিয়াল কিনতে পারেন এবং আপনার এমপ্লয়ীদেরকে বেতন দিতে পারেন। এই সমস্ত কারণে আপনাকে লোনটা দেয়া হচ্ছে। এখন এই লোন দিয়ে যদি আপনি বাড়ি কিনেন, গাড়ি কিনেন, অন্য কিছু করেন, তাহলে কিন্তু এটা সরাসরি লোনের যে এগ্রিমেন্ট, সেটাকে আপনি লঙ্ঘন করলেন। সেই লঙ্ঘন করা মানেই আপনার লোনটা তখন ডিফল্ট হয়ে যাবে, সাথে সাথে ডিফল্ট হয়ে যাবে। ওরা এবং চাইলে এর পরের দিনই লোনটা ফেরত চাইতে পারে। এটাই হচ্ছে একটা একটা ওই যে আপনি ভয়। বকেয়া যেটা বললেন, পাওনা টাকা ফেরত দিতে পারবে, পরিশোধ করতে পারবে, পাওনা টাকা, হ্যাঁ, বিজনেসের পাওনা টাকা যদি থাকে সেটা পরিশোধ করতে পারবে। কিন্তু তাকে সেটা প্রমাণ করতে হবে যে সেটা প্রমাণ করতে হবে যে বিজনেসের জন্য সে লোন নিয়েছিল, সেই লোনটা সে পরিশোধ করছে। এবং বিশেষত বকেয়া বাড়ি ভাড়াও সে অফিস ভাড়াও দিতে পারে। বকেয়া বাড়ি ভাড়াও দিতে পারবে। হ্যাঁ, বকেয়া বাড়ি ভাড়াও দিতে পারবে। মনে করেন আপনার স্টুডিও 40,000 টাকা বাকি আছে, হুম। আপনি যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে, টাকা লোনটা পেয়েছি, আমি এগুলো শোধ করে দিই, দ্যাটস ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর ওই যে জি, সমস্যা হবে যদি আপনি নতুন কোনো প্রজেক্টে যান। আপনি মনে করেন যে আপনি লোনটা পেয়েছেন, আপনি যখন একটা গাড়ি কিনলেন, বলছে আমি উবার ব্যবসা করব, হুম, আমি অন্য কিছু করব, তখন আপনার এই লোনটা ডিফল্ট হয়ে যাবে। সেটা। আর ওই পিপিপি যে লোনটার কথা বলছিলেন, সেখানে কি ওই যে তার কি অফিস ভাড়া বা দোকান ভাড়া কি সে অতীতের গুলো দিতে পারবে, তার যদি জানা থাকে?
পিপিপি লোন হচ্ছে 60-40, হ্যাঁ হ্যাঁ অর্থাৎ যদিও এটাকে বলা হচ্ছে পেরোল প্রোটেকশন প্রোগ্রাম, অর্থাৎ পেরোল রিলেটেড লোন, এখানে আপনি 60% পেরোল দিবেন আর 40% দিয়ে আপনি রেন্ট, ইউটিলিটি, এই সমস্ত বিল, মর্টগেজ ইন্টারেস্ট, এগুলো আপনি পে করতে পারবেন। হ্যাঁ, কিন্তু সুতরাং জি হ্যাঁ, এটা কিন্তু একটা পিপিপি, যদিও পেরোল জন্য দেওয়া হচ্ছে, আপনি অন্যান্য খরচও করতে পারবেন, মানে সেখানে তার যদি বকেয়া অফিস ভাড়া বা দোকান স্টোর ভাড়া দিতে থাকে পারবেন, তো পে করতে পারবে, পে করতে পারবেন। সেই বিষয়টা রয়েছে। আর ওইটা বললেন যে এটার সময়টা ধরেন যারা এই পিপি পেয়েছে তারা 24 সপ্তাহের মধ্যে, 24 24 সপ্তাহ, অলমোস্ট 6 মাসের মতো, এই 24 সপ্তাহের মধ্যে এটা আপনার প্রতি সপ্তাহে প্যারোল হিসেবে নিতে হবে। ওইটা তাইলে জুলাই তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কোন মাসে গিয়ে শেষ হবে? এখন মনে করেন যে এটা শুরু হবে যখন আপনি টাকাটা পেলেন তখন থেকে। লোনটা মনে করেন আপনি আজকে পেলেন, হ্যাঁ তখন নেক্সট উইক থেকে আপনি প্যারোল দেওয়া শুরু করবেন। প্যারোল যদি দিতে না পারেন, হ্যাঁ ডিসেম্বরের মধ্যে যদি আপনি প্যারোল দিতে না পারেন, তখন এই টাকাটা লোন হিসাবে পরিগণিত হবে এবং এটার জন্য 1% ইন্টারেস্টে 1 বছর পরে 5 বছরের মধ্যে আপনি পরিশোধ করবেন। সেটাই থাকবে। আর টেক্সট ফাইল তো যে আপনারা হ্যাঁ, বলছিলেন আগে সময় টেক্সট বাড়ানোর ফাইলের বিষয়টা ব্যাপারে জুলাই 15 তারিখ সম্ভবত না? জুলাই 15, তো সেটা কি অবস্থা? এই টেক্সট ফাইলের বিষয়টা যদি বলেন। জুলাই 15 তারিখ পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে। এখন আপনার আরো যদি সময়ের দরকার হয়, তখন যে অফিসিয়াল যে ফর্ম আছে, জুলাই আপনার এক্সটেনশন ফর্ম, এটার মাধ্যমে আপনি আরো 6 মাসের টাইম নিলেন। সুতরাং জুলাই 15 পর্যন্ত এটা একটা সরকারের প্রধান, মানে একটা কি বলবো যে আপনার জেনারোসিটি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, যেহেতু আপনি এখনো প্রস্তুত নয়, সেই জন্য আপনি আরো সময় নিতে পারবেন 6 মাস পর্যন্ত। কিন্তু এক্সটেনশন নেওয়া মানে এই নয় যে আপনি, আপনার কাছে যদি পাওনা হয় তাহলে সরকার কিন্তু ইন্টারেস্টটা চার্জ করতে থাকবে। আপনার ইন্টারেস্ট চার্জ করবে এবং আপনি যেহেতু টাকা দেন নাই তার জন্য ইন্টারেস্টটা চার্জ করবে। কিন্তু ফাইল করার সময় এক্সটেনশন করা মানে এই নয় যে আপনি পেমেন্টটাও দেরিতে দিলেন, ঠিকই আপনার এর মধ্যে ইন্টারেস্টটা যোগ হবে যদি আপনি পেমেন্টটা না করেন। তো সুতরাং আমার মনে হয় যারা ফাইল যদি করতে নাও পারেন, তারা কিন্তু এস্টিমেটেড ট্যাক্স হিসাবে কিছু টাকা যদি থাকে তারা দিয়ে দিতে পারবেন। আর যাদের একদম বিশেষ কারণে হয়তো টাকা কিছু নাই, তারা করতে পারবেন কি, ফাইল করার পরে একটা ফর্ম আছে যেটা হচ্ছে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট ফর্ম। ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট ফর্মের সাথে বলবেন যে আমি আগামী 30 মাসের মধ্যে দিয়ে দেবো এটা অ্যাপ্লিকেশনটা করবেন। ওটা যখন অ্যাকসেপ্ট হয়ে আসবে তখন নির্দিষ্ট দিনে তারা বলবে যে আমি প্রতি মাসের 15 তারিখ টাকাটা দিব, সেই হিসাবে তারা এই প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা নিতে পারবে, অথবা আপনি চেকের মাধ্যমে প্রতি মাসে আপনি টাকাটা দিবেন। এটা একটা ব্যবস্থা আছে যে ইনস্টলমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে দিতে পারবেন। আর স্যার টেক্সট ফাইলে যদিও এটা অনেকবার বলেছেন, আপনারা বিভিন্ন সময় বলেন বিষয়গুলো, জি, টেক্সট ফাইলটা আসলে কারা কারা করাটা একদম অবশ্যই করা দরকার, এই বিষয়টা যদি একটু বলেন, বা যদিও যাদের মানে বাধ্যবাধকতা না থাকে ওটা করলে এটার সুবিধাটা কি কি আছে? ট্যাক্স ফাইলের অনেক সুবিধা আছে। মনে করেন ট্যাক্স ফাইলটা লাগে কেন, আপনি কোনো কিছু জিনিস কিনতে গেলে অথবা কোনো বড় ধরনের অ্যাসেট করতে গেলে আপনার তো ট্যাক্স ফাইলের দরকার। সেই জন্য আমরা যারা কাজ করি এখন পর্যন্ত, যারা আমরা সামাজিক কর্মকাণ্ডে জড়িত, তারা কিন্তু ট্যাক্স ফাইল মাস্ট আমাদের দরকার আছে, কারণ আমরা ইনকাম করি এবং আমাদের ট্যাক্স করতে হবে। আর যারা মনে করেন যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করেন, তারাও কিন্তু $600 বেশি ইনকাম করলে তাদের কিন্তু ট্যাক্স ফাইলটা দেখাতে হবে। তাদের যে বিভিন্ন জায়গা থেকে যে তারা আর্ন করেছেন 1099 এর মাধ্যমে, সেটা দিয়ে ট্যাক্স ফাইল করতে হবে। আর যারা ট্যাক্স ফাইল একেবারে কোনো ডকুমেন্ট ছাড়া কাজ করেন, তারাও ইচ্ছে করলে ট্যাক্স ফাইল করতে পারবে, সেলফ রিপোর্টেড ইনকাম দেখিয়ে তারা ট্যাক্স ফাইল করতে পারবে। এটাও একটা ব্যবস্থা আছে। তবে যারা মনে করেন যে নতুন প্রবাসী আসছেন, তাদের কিন্তু আমার মনে হয় তাদের উচিত ট্যাক্স ফাইল করা, যেহেতু তারা যদি সামনের দিনে যদি নাগরিক হতে চায়, এখানকার সিটিজেন হতে চায়, তখন কিন্তু ট্যাক্স ফাইলের প্রয়োজন আছে এবং তাদের আত্মীয় স্বজনকে দেশ থেকে আনতে গেলে ট্যাক্স ফাইল গুলো দেখাতে হয়। সুতরাং ট্যাক্স ফাইলের একটা বিশেষ গুরুত্ব আছে। আমরা দেখেছি আমাদের এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে বলছে যে আমি এসছি, আমি তো প্রায় 20 বছর ধরে এখানে আছি, কিন্তু এখন আমার ছোট ভাই আসবে, তার বউ বাচ্চা নিয়ে আসবে, এখন তো আমার ট্যাক্স ফাইলটা করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন না করে যদি বসেছিলেন, সেটা তো খুব একটা ভালো কাজ করেন নাই। সুতরাং ট্যাক্স ফাইলটা আপনারা যথাসময়ে করে রাখবেন, কম ইনকাম হোক বেশি ইনকাম হোক। একবারে বছর
5 বছর বাদে ট্যাক্স ফাইল করতে গেলে এটার সাথে পেনাল্টি এবং ইন্টারেস্ট দুইটাই যোগ হয়। আর তাছাড়া আপনি যদি নেগলিজেন্ট হন এবং যদি আপনি ট্যাক্স ফাইল না করে ইচ্ছাকৃতভাবে না করেন এবং আপনার ইনকাম আছে, তখন আইআরএস কিন্তু একটা প্রফর্মা ট্যাক্স ফাইল তারা তৈরি করে ফেলতে পারে আপনার জন্য। ওটা তৈরি করে তারা আপনার কাছে বিলটা পাঠিয়ে দেবে। আইআরএস বলবে যে আমরা তোমার জন্য ট্যাক্স ফাইলটা তৈরি করেছি এবং তোমার বিলের। তখন আপনার কিন্তু আপনি একটু ঝামেলার মধ্যে পড়লেন। তখন আপনার একজন সিপি এর কাছে যেতে হবে, অ্যাটর্নির কাছে যেতে হবে এবং তার মাধ্যমে আপনার এইটাকে রিজলভ করতে হবে। সুতরাং এটা না করার জন্য সোজা পদ্ধতি হচ্ছে সময় মতো ট্যাক্স ফাইল করবেন। আমাদের কমিউনিটির মধ্যে অনেক বিভিন্ন প্রোগ্রাম, ইউএসএ নিউজ, তারপরে অন্যান্য টেলিভিশন চ্যানেল গুলাতে প্রতিনিয়ত ট্যাক্স এর উপরে কথাবার্তা বলে সবাই। তো আপনারা জানেন কোন সময় ট্যাক্স ফাইল করতে হবে, কি কি থাকলে ট্যাক্স ফাইল করতে হবে, আপনার কোন কোন ইনকাম থাকলে ট্যাক্স ফাইল করতে হবে। এই সমস্ত জিনিসগুলো যখন জানবেন, আপনি নিয়মিত ট্যাক্স ফাইলটা করে রাখলে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর ওই যে বয়স্ক যারা ধরেন, যারা এখন জব করেন, অবসরে আছেন বা রিটায়ারমেন্টে যান, তাদের কি ট্যাক্স ফাইল করার প্রয়োজনীয়তা আছে কিনা? রিটায়ারমেন্ট এখন ট্যাক্স ফাইল করার প্রয়োজনীয়তা এখন নির্ভর করে তার ইনকাম লেভেলটা কিরকম। অনেকেই অবসরে গেছেন, কিন্তু অবসরে যাওয়ার পরেও এখন মনে করেন যে অবসরে গিয়েও যদি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট সবার কিন্তু সমান না, অনেকের বেনিফিট আছে অনেক বেশি, তখন তাদের কিন্তু ট্যাক্স ফাইল করতে হয়। ইনকাম লেভেলের উপরে চলে গেলে সেটার জন্য ট্যাক্স ফাইল করতে হয়। আর মনে করেন যে অনেকেই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছেন এবং সাথে সাথে কাজও করছেন। আমি অনেককে জানি যারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছেন কিন্তু তারা ড্রাইভিং করছেন, উবার চালাচ্ছেন। এটা খারাপ কিছু না, এটা অত্যন্ত ভালো কাজ। কারণ আমেরিকার অনেক সিনিয়র সিটিজেন কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছেন, যে ওয়ালমার্ট বলেন, অন্যান্য মল গুলাতে বলেন, সিনিয়র সিটিজেনরা বিভিন্ন কাজ করছেন, তারা ওখান থেকে ইনকাম পাচ্ছেন এবং তাদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিটও পাচ্ছেন। এটা নির্দিষ্ট লেভেলে যদি হয় তাহলে কিন্তু এটা ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়বে না। আর যারা নির্দিষ্ট লেভেলের উপরে চলে যাবে সামান্য ট্যাক্স দিবে, এটাতে ক্ষতির কিছু নাই, এটা এটা গ্রহণযোগ্য। আর সাধারণত ওই যে দেশের যাদের ধরেন যুক্তরাষ্ট্রের বাইরে যাদের সম্পদ রয়েছে, এটা আপনারা এখন ওই যে ট্যাক্সের যে বিষয়টা, কি কি বিষয়টা, অর্থ বা সম্পদ থাকলে পরে সেটা এখানে ট্যাক্স ফাইলে দেখাইতে হয়, এই বিষয়টা এটা কতটুকু কার্যকর? এই বিষয়টা আসলে ওইরকম সিরিয়াসলি এখানকার আইআরএস যদিও পারসু করতেছে না, কিন্তু এটা কিন্তু একটা ল। এটা আপনার এজ এ ইউএস রেসিডেন্ট আপনি কিন্তু আপনার গ্লোবাল ইনকামটা এখানে ইনক্লুড করতে হবে। আপনি মনে করেন বাংলাদেশের কোন একটা ফ্যাক্টরি থেকে অথবা কোন একটা থেকে ইনকাম পেলেন, কোন একটা কোম্পানির ডিভিডেন্ড পেলেন, সেটা কিন্তু এখানকার ইনকামের সাথে যোগ করতে হবে এবং যোগ করার পরে যে ট্যাক্সটা আসবে ওইটা থেকে বাংলাদেশে যদি কিছু ট্যাক্স দিয়ে থাকেন সেটা আবার মাইনাস করে আপনার নেট ট্যাক্স যেটা সেটা এখানে দিবেন। সুতরাং বেসিক্যালি আপনি বাংলাদেশে যদি হাই ট্যাক্স ব্র্যাকেটে ইনকাম দিয়ে থাকেন, এখানে এসে যদি যে ট্যাক্স ব্র্যাকেটে ইনকাম দিচ্ছেন সেটা থেকে আপনি মাইনাস করতে পারবেন। বাড়ি ভাড়াতে সেটা মানে সেটাও কি আর আওতায় আসবে কিনা? এই ধরনের বাংলাদেশে বাড়ি ভাড়া থেকে তার একটা ইনকাম আসছে, বা বিভিন্ন জায়গায় বাড়ি রয়েছে, এরকম সম্পদ রয়েছে। জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে যে আপনার যদি সম্পদ থাকে এবং সম্পদ থেকে ইনকাম হয় এবং এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য যে খরচটা হয় সেটা বাদ দেওয়ার পরে যে নেট যে আপনার ইনকামটা হচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি এখানে ট্যাক্স ফাইল করবেন এবং ট্যাক্স দিবেন। সুতরাং এবং আমেরিকার বাইরে যদি আপনি কোনো ট্যাক্স দিয়ে থাকেন সেটা এখান থেকে ঠিক আগে যেটা বলেছিলাম ওইভাবে আপনি ওখান থেকে বিয়োগ করে অথবা মাইনাস করে এখানে নেট ট্যাক্স যেটা সেটা আমেরিকাতেই দিবেন। আপনি যেহেতু আমেরিকান নাগরিক, আপনার আমেরিকান ট্যাক্স রিটার্নটাই হচ্ছে আপনার মেইন ট্যাক্স রিটার্ন। আর স্যার, এবারের অভিজ্ঞতা, এরকম প্যান্ডামিক তো আর অতীতে আসে নাই, করোনা মহামারী বা এরকম এসবি লোন এই ধরনের বিষয় অতীতে তো সম্ভবত এরকম অনেক মানে আমরা হয়তো জানি না এরকম অতীতে হয়েছে কিনা। কিন্তু এবার যারা বিশেষ করে বাংলাদেশি বাঙালি কমিউনিটির মধ্যে যারা ব্যবসায়ী, যাদের বিভিন্ন আনএমপ্লয়মেন্ট অথবা এসবি লোনের ক্ষেত্রে এই গিয়া যারা ট্যাক্স ফাইল সংক্রান্ত বা যাদের এমপ্লয়িরা ধরেন W2 আন্ডারে কাজ করেনি, এরকম বিষয়ে কি কি সমস্যা দেখেছেন আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন? সমস্যা হচ্ছে যে মনে করেন W2 তে যদি আপনি কাজ না করেন, আপনি পিপিপি লোনের ব্যাপারে একটা অপরচুনিটি হারালেন। আপনি হয়তো তাদেরকে ক্যাশে পয়সা দিয়েছেন, কিন্তু ক্যাশে পয়সাটা আপনার W2 হিসেবে গণ্য হয় নাই, আপনার পেরোল এক্সপেন্স হিসেবে আপনি দেখাতে পারেন নাই। সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যেখানে $20,000 একটা পেরোল প্রোগ্রাম পেতে পারেন অথবা আপনার পিপিপি লোন পেতে পারতেন যেটা $50,000,
সেখানে আপনি মাত্র পাচ্ছেন $10,000 একটা পিপিপি লোন, কারণ পিপিপি লোনটা নির্ভর করে ডকুমেন্টেড W2 আপনি এক্সপেন্সের উপরে আর কি। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে ডকুমেন্টেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য ব্যবসায়ীদের রাখাটা এবং সঠিকভাবে তাদের প্ল্যানিং করাটা অত্যন্ত জরুরি। যেমন এই প্ল্যানিং না করার জন্য অনেক সময় আপনি হয়তো একটা মেশিনারি পারচেজ করলেন এবং মেশিনারিটা কোন সময়ে পারচেজ করলে আপনার সবচেয়ে বেশি ডিপ্রিসিয়েশনটা নিতে পারবেন, সেটাও একটা বিষয়। তারপরে এই যে পেরোলের ব্যাপারে, আপনি কি পেরোল দিলে লাভ হচ্ছে নাকি 1099 দিলে লাভ হচ্ছে, সবকিছু মিলিয়ে আপনার এটা মনে করেন যে শুধু ট্যাক্স তো না, ট্যাক্সের সাথে রয়েছে আরো অন্যান্য লিগ্যাল আনএমপ্লয়মেন্ট ইস্যু, তারপরে মনে করেন যে আপনার লেবার ল ইস্যু। মনে করেন আপনি কাউকে আপনি দিলেন 1099 এমপ্লয়ি, সে যদি কোনো সময় যে আপনার বিরুদ্ধে যদি অভিযোগ করে লেবার ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু আপনি একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকলেন। কারণ এটা সমাধান করে আসতে গেলে আপনার লিগ্যাল ম্যাটার গুলা লয়ার হায়ার করতে হবে, অ্যাকাউন্টেন্ট হায়ার করতে হবে, সবকিছু মিলিয়ে আপনার জন্য একটা বিরাট চাপ। সুতরাং আমার মনে হয় আইন মেনে, যেখানে 1099 এবং W2 এমপ্লয়ির মধ্যে পার্থক্যটা কি, তারা কোন ক্যাটাগরিতে পড়ে, এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ আপনি যদি W2 এমপ্লয়িকে যদি 1099 হিসেবে গণ্য করেন, কোনো কারণে যদি আপনার সাথে সেই এমপ্লয়ির কোনো মনোমালিন্য হয়, সে কিন্তু আপনার ইন্স্যুরেন্সের উপর আঘাত করতে পারে, আপনার লেবার ডিপার্টমেন্টের সাথে আপনার একটা খারাপ একটা সম্পর্ক সৃষ্টি করতে পারে। সুতরাং এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন যাতে ভবিষ্যতে ঝামেলার মধ্যে না পড়তে হয়। এসবি লোনের ক্ষেত্রে প্রভাব পড়েছে কিনা? এসবি লোনের ক্ষেত্রে প্রভাব কি বললেন? মানে এই যে কোন মানে তাদের যে সঠিকভাবে ধরেন W2 না থাকার কারণে বা কম থাকা অন্য ক্যাশ পেমেন্ট করছে, এই কারণে তারা এসবি লোনের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে সেখানে পুরোপুরি এসবি লোন পাওয়ার সুযোগ পেয়েছে কিনা? এসবি লোনের ক্ষেত্রে যদিও এরকম কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট হয় নাই, এসবি লোনটা দিচ্ছে সাধারণত আপনার রেভিনিউ এবং আপনার কস্ট, এই দুইটা মিলিয়ে আপনাকে দিচ্ছে এবং অপারেশনাল এক্সপেন্স গুলাকে খুব একটা বেশি ওরা ধর্তব্যের মধ্যে নিচ্ছে না। তারা চাচ্ছে যে কোন ব্যবসা তাদের এটা ভায়াবল ব্যবসা অথবা তারা এই লোনটা ফেরত দিতে পারবে, এই জিনিসগুলোর উপর দেখে তারা এসবিআই লোন দিচ্ছে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি এসবিআই লোনের, যে সমস্ত যে প্রত্যাখ্যান হচ্ছে লোন গুলা, তাদের মধ্যে বেশিরভাগ প্রত্যাখ্যান হচ্ছে যে লোনের যারা অ্যাপ্লিকেন্ট, তার ক্রেডিট কার্ড অথবা ক্রেডিট স্কোর অত্যন্ত দুর্বল থাকার কারণে। কারণ আপনি ব্যবসা করেন, হয়তো আপনি $1 মিলিয়ন ব্যবসা করছেন, কিন্তু আপনার ব্যক্তিগত ক্রেডিট কার্ডটা অত্যন্ত খারাপ অথবা ক্রেডিট রিপোর্টটা অত্যন্ত খারাপ, সেই ক্ষেত্রে আপনাকে লোন গুলা রিফিউজ করা হচ্ছে। যদিও বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে যে তোমাকে $100,000 লোন দিচ্ছি, কিন্তু পরের দিনে বলা হচ্ছে যে না সরি, আমরা দিতে পারছি না। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখার বিষয়। ওই যে ধরেন 30 বছর মেয়াদে যে লোনটা দিচ্ছে, ওই এখন মনে করেন একটা ব্যবসায়ী তার যদি এই 30 ব্যবসা ডিসকন্টিনিউ করে বা কোনো কারণে তার ব্যবসা লসের সম্মুখীন হয় অথবা তিনি মৃত্যুবরণ করলেন, তখন তার লোনটা কি হবে? এটা সাধারণত যেহেতু লোনটা দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, এটা সবারই মনের মধ্যে থাকা উচিত। দীর্ঘমেয়াদী লোন এটা একটা বাড়ির মতো লোন। আপনি 30 বছরের যেমন বাড়িতে যেমন 27 বছরের লোন করেন, 30 বছরের লোন করেন, সেরকম এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী লোন। বিশেষ করে এই লোনটা যেহেতু যদি ব্যবসাকে দেওয়া হয়, কারণ ব্যবসা ইজ রেসপন্সিবল, ব্যবসাটা আমরা রেসপন্সিবল টু এটা টেক কেয়ার করার জন্য। এখন কোনো কারণে যদি কোনো লোন গ্রহীতা যদি মৃত্যুবরণ করেন, তখন কিন্তু সেই জিনিসটা টোটাল তার ব্যবসার উপর যাবে এবং ব্যবসাতে যে অ্যাসেট থাকবে সেটা দিয়ে পূরণ করার চেষ্টা করা হবে। ভবিষ্যতে যে এরকম কেস হবে না সেটা কেউ বলতে পারে না। আর যদি ব্যবসা, তো একটা হচ্ছে যে সেলফ এমপ্লয়েড ব্যবসাটা সাধারণত মালিক যদি মরে যায়, ব্যবসাটাও মরে যায়। তারপর মনে করেন যে পার্টনারশিপের মধ্যে পার্টনার যদি মরে যায়, পার্টনারশিপ নষ্ট হয়ে যায়। আর কিন্তু কর্পোরেশনের বেলায় কর্পোরেশনের প্রেসিডেন্ট যদি মরে যায়, কর্পোরেশন কিন্তু মরে না, এটা জীবিত থাকে। সুতরাং এই ক্ষেত্রে সেই যে পারপিচুইটি, অর্থাৎ যে দীর্ঘ সূত্র, দীর্ঘ পরম্পরায় চলে থাকার যে একটা নিয়ম যেটা আছে, সেটা কর্পোরেশনের বেলায় গণ্য হবে না। তবে যারা যদি সেলফ এমপ্লয়েড কোনো লোন গ্রহীতা যদি মরে যায়, এই ক্ষেত্রে সেই সেলফ এমপ্লয়েড পার্সনের ব্যবসার যন্ত্রপাতি এবং ব্যবসার অ্যাসেট গুলা ওই লোনের আওতায় পড়বে এবং
ওইটা দিয়ে তাকে স্যাটিসফাই করা হবে, বাকিটা হয়তো এসবিএ এটাকে রাইট অফ করে দেবে। একজনের যদি ধরেন তিনটা বিজনেস প্রতিষ্ঠান রয়েছে কিন্তু তার কর্পোরেশন একটা, সেক্ষেত্রে তার লোন পায়, এসবি লোনের ক্ষেত্রে তার কি সুবিধা থাকবে বা অসুবিধা থাকবে? এসবি লোন সাধারণ ক্ষেত্রে তারা যদি ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন ব্যবসা থাকে, তারা যদি ডিফারেন্ট ট্যাক্স আইডি নাম্বার থাকে, সে কিন্তু তিনটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সেম ট্যাক্স আইডি নাম্বার দিয়ে দুবার অ্যাপ্লাই করলে এটাকে ডুপ্লিকেট হয়ে যাবে। আপনার যদি তিনটা ব্যবসা থাকে, তিনটা ইন্ডিপেন্ডেন্ট নেম, তিনটা কর্পোরেশন, তিনটা ট্যাক্স আইডি, তখন এটা সেপারেট বিজনেস হিসেবে গণ্য হবে এবং সেপারেটলি তাদেরকে লোন দেওয়া হবে। কিন্তু একটা আন্ডারে হলে পরে সে পাবে না, তিনবার পাবে, একটাই পাবে। একটার আন্ডারে একটাই পাবে। আপনার যদি তিনটা ব্যবসা থাকে আপনি তিনটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, আমরা একবার শেষ পর্যায়ে ওই যে নন প্রফিট যে অর্গানাইজেশন গুলো, যেমন মসজিদ, মন্দির বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ব্যক্তিগত মানে বিভিন্ন নন প্রফিট যেগুলো নট ফর প্রফিট, সেগুলোর ক্ষেত্রে যে কর্মচারীরা রয়েছে, এমপ্লয়ি রয়েছে, তারা আনএমপ্লয়মেন্ট পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা বা তারা পাচ্ছে কিনা? না, তারা পাচ্ছে, তাদের সেরকম কোনো অসুবিধা নাই, যেহেতু এটা এখন তো একটা প্যান্ডেমিক সিচুয়েশনে এখন কিন্তু সবাই আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করলেই তাদেরকে দেয়া হচ্ছে। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আমার মনে হয় আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট অত্যন্ত জেনারেস। এখন দেখা যাচ্ছে অনেককে আনএমপ্লয়মেন্টের অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কি কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা যারা অ্যাপ্লাই করেছে তারাও জানে না। মনে হচ্ছে তারা হয়তো ওই যে উইকলি রিসার্টিফিকেশন করার সময় বলছে যে তাদের ইনকাম বেশি ছিল, এই বিভিন্ন ধরনের আগের বলছে যে আমার তো গ্রস এত ছিল, ওই ছিল যে, আর তাছাড়া এইগুলা কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে সাময়িকভাবে আমার মনে হয়, কিন্তু যখন আলটিমেটলি এই জিনিসটা ধরা পড়বে তখন এমনও হতে পারে যে তাদের কিছু এক্সট্রা বেনিফিট যেগুলো দেওয়া হয়েছে সেটা ফেরত চাইতে পারে। সুতরাং সঠিকভাবে আমাদের সার্টিফিকেশনটা করতে হবে প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের এমপ্লয়িরা আনএমপ্লয়মেন্টে যাবে তাদের সেখানে কি কি যোগ্যতা থাকতে হবে, মানে এই যে প্রতিষ্ঠানের কি কি ইন্স্যুরেন্স বা কি কি তাদের ডকুমেন্টেশন থাকতে হবে? প্রতিষ্ঠানের যারা কর্মচারী ছিলেন তাদের জিনিসটা হচ্ছে যে তারা অন্তপক্ষে যে কোনো W2 আন্ডারে গত 18 মাস যাবত 18 মাস 6টা কোয়ার্টার তারা কাজ করেছে। W2 লাগবে নাকি তারা 1099 1099 আসলে এমপ্লয়ি না, 1099 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। 1099 কোনো ব্যবসা থেকে যদি আপনি 1099 পেয়ে থাকেন, তার কোনো রিপোর্ট আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টে যায় না। সুতরাং আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টে যে যায়, যারা কোয়ার্টারলি ট্যাক্স ফাইল করেন তাদের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যখন পে হয়, তখন ওরা দেখায় যে কোন কোন এমপ্লয়ির জন্য আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা দেওয়া হয়েছে। তখন আপনি যখন আনএমপ্লয়মেন্টের জন্য ফাইল করবেন, তখন আপনার এগেইনস্টে ওই কোম্পানির আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা প্রোটেকশন হিসেবে দাঁড়ায় এবং সেই প্রোটেকশন নিয়ে আপনাকে ইন্স্যুরেন্স থেকে পয়সা দেওয়া হয়। এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে দেওয়া হচ্ছে ক্ষুদ্র একটা অংশ, কিন্তু প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট পেমেন্ট কম্পেনসেশন যেটা $600 সেটা দেওয়া হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে। সুতরাং এখানে কিন্তু আপনার ওই W2 দেখা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে তুমি সেলফ এমপ্লয়েড হয়ে থাকতে পারো, তোমাকে আমরা পয়সা দিব। তুমি W2 এমপ্লয়ি হইতে পারো, তোমাকে আমরা পয়সা দিব। সুতরাং এখন কিন্তু একটু অনেক সহজ পদ্ধতি। সারোয়ার ভাই, যে সব প্রতিষ্ঠানের নন প্রফিট অর্গানাইজেশনের ধরেন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যদি বা যে ইন্স্যুরেন্স গুলো থাকার কথা সেগুলো ছিল না, তারা W1099 তারা বেতন দিয়েছে, এখন তারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছে, তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের কোনো সমস্যা হবে কিনা? প্রতিষ্ঠানের কোনো সমস্যা হবে না। যখন যারা যে আনএমপ্লয়মেন্টটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত যে 1099 ওটার উপর ভিত্তি করে নিচ্ছে। সুতরাং মসজিদ মন্দিরে যারা কাজ করেন তারা হয়তো 1099 কাজ করেছেন, অথবা অন্য যে কোনো ব্যবসায়, অনেক ব্যবসায় 1099 কাজ করে। তারা কিন্তু যখন ফাইল করবে তারা বলে যে আমরা গ্রস $10,000 কাজ করেছি, নেট ট্যাক্স ফাইল করেছি $6,000। সুতরাং ওই $6,000 উপর ভিত্তি করে তাকে ট্যাক্স মানে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা নির্ধারণ করা হবে। কিন্তু পরবর্তী তাদের তো কোনো টাকা ফেরত দেওয়া লাগবে না, যেটা বললেন যে তাদের ইন্স্যুরেন্স ছিল কি ছিল না। না, টাকা ফেরত দেওয়া হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টই অনেক সময় ভুল করে। এখন দেখা যাচ্ছে যে মনে করেন ওহাইও আরো কয়েকটা স্টেটে বিভিন্ন লোকজন চিঠি পাচ্ছে যে তোমাকে ওভার পেমেন্ট করা হয়েছে। ওভার পেমেন্টের কারণ হতে পারে যে কেউ যদি
মিথ্যা তথ্য দিয়ে আনএমপ্লয়মেন্ট নিয়ে থাকে। আর হুম। কেউ যদি সিস্টেমের মধ্যে গন্ডগোলের জন্য আনএমপ্লয়মেন্ট বেশি চলে যেতে পারে। আর একটা কারণ হতে পারে যে আপনার যে এরর বাই দি স্টেট ডিপার্টমেন্ট। এখন এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে তারা ৩টা-৪টা কারণ দেখিয়েছে, যদিও যেখানে বলা হচ্ছে যে এটাকে নন ফ্রড হিসেবে গণ্য করা হবে, যে ফ্রড গণ্য করা হবে যদি আপনি কোনো ইচ্ছাকৃতভাবে সরকারকে ঠকানোর জন্য আপনি রিপোর্ট করেন এবং টাকা নেন, সেটা তখন এটাকে বলা হবে ফ্রড। আপনি যদি নন ফ্রড মনে করেন, আপনি কম্পিউটারে একটা গ্লিচের জন্য আপনার আনএমপ্লয়মেন্টের বেনিফিটটা বেশি চলে আসছে, এই সমস্ত ক্ষেত্রে এগুলোকে বলা হবে যে এরর ইন দ্য সিস্টেম। তখন অনেক সময় দেখা যায় যে তারা এগুলো যখন রিভিউ করে তখন চিঠি পাঠায়, বলে যে তোমাকে ভুলে আমরা বেশি টাকা দিয়ে দিয়েছি, এগুলো ফেরত পাঠাও। সুতরাং আপনারা যদি কোনো এরকম ভুলের হয়ে মানে পেমেন্ট পেয়ে থাকেন, অবশ্যই তাদেরকে কল দিবেন, বলবেন যে আমার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটা এত টাকা হয়েছে কেন। তো ওরা যদি বলে যে হ্যাঁ এই কারণে তোমার হয়েছে, যদি ওরা যদি ভুলের জন্য হয়েছে, তখন অবশ্যই তারা আগামী পেমেন্ট থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবে। আরেকটা স্যার, আপনি জানেন যে মৃত ব্যক্তির নামেও কিছু স্টিমুলাস চেক গিয়েছিল, সেগুলা এই বিষয়ে আপনার কোনো জানছে বা আপনার কাছে কোনো মৃত ব্যক্তির জন্য চেকের ব্যাপারে, স্টিমুলাস চেকের ব্যাপারে অত্যন্ত সজাগ এবং সঠিকভাবে ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, কোনো মৃত ব্যক্তির নামে যদি চেক ইস্যু হয়ে থাকে আপনারা দয়া করে এটা ফেরত দিবেন। অনেকের মনে করেন যে হাজবেন্ড ওয়াইফ একসাথে ফাইল করেছেন, তাদের জন্য চেক এসছে, একটা $2,400 চেক এসছে, তখন ওয়াইফ যদি বেঁচে থাকেন তার উচিত হবে $1,200 ফেরত দেওয়া। এসবিএ মানে irs.gov এ গিয়ে ওদেরকে ফেরত দেওয়া যাবে, EFTPS এর মাধ্যমে ফেরত দেওয়া যাবে, চেকের মাধ্যমে ফেরত দেওয়া যাবে। বলতে হবে যে এই চেকটা 50% আমি নিয়েছি, বাকিটা ফেরত দিয়েছি, যেহেতু অন্য ট্যাক্স পেয়ারটা ডিসিজড। এইভাবে জিনিসটা ম্যানেজ করতে হবে, কারণ জি মৃত ব্যক্তির স্টিমুলাস চেক ফেরত দেওয়ার জন্য অলরেডি আইআরএস থেকে বলা হয়েছে। আর স্যার ভাই, আমরা এই সময়টা ধরেন যে বললেন অন্যান্য স্টেটে বিভিন্ন সিটি আইআরএস থেকে টাকা ফেরত দেওয়ার জন্য, নিউ ইয়র্কে এরকম কোনো পেয়েছেন কিনা যে এরকম কেউ প্রতারণা বা এই ধরনের কোনো কারণে বা বিভিন্ন সমস্যার কারণে চিঠিপত্র দেওয়া হচ্ছে, এরকম কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? নিউ ইয়র্কে এরকম তথ্য আসে নাই কি এরকম সমস্যা। অনেকেই প্রশ্ন করে, অনেকেই ফোন করেন, বলে যে আমার তো এরকম চিঠি একটু বেশি টাকা এসছে বলে মনে হচ্ছে, এখন কি করব। তা আমার সোজা প্রশ্ন হচ্ছে যে আপনার কল দিবেন, নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ লেবারকে কল দিবেন, কল দিয়ে বলবেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এত, আমি এই টাকাটা বেশি বলে মনে হচ্ছে। তখন ওরা অবশ্যই বলবে যে কি কারণে টাকাটা বেশি হয়ে গেছে। এটা সহজেই টেলিফোনের মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে, যাতে আপনি যদি ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়তে না চান। এখন আপনার একজন এমপ্লয়ি ধরেন তিনি অন্য জায়গায়, আপনার এখানে বেশ কিছুদিন, কয়েক মাস আগে আপনার এখান থেকে বিদায় নিয়ে উনি চলে গেছেন, অন্য একটা কাজে গেছেন, কিন্তু এখন উনি আনএমপ্লয়মেন্ট আপনার প্রতিষ্ঠানের নামে করছে, এটাতে কি হবে? এটাতে বেসিক্যালি করার কিছু নাই। আনএমপ্লয়মেন্টটা দিচ্ছে যে আপনার অতীতের কাজের জন্য। সুতরাং অতীতে যদি আপনার কোম্পানিতে কাজ করে থাকেন, সে কিন্তু সে আনএমপ্লয়মেন্ট যখন ফাইল করছে তখনই কিন্তু আপনার কোম্পানির যে সে যে আপনার কোম্পানির কাজ করেছে, তখন যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স গুলো আপনি পে করেছেন ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাগুলো যাচ্ছে। এখন যে কোম্পানিতে বর্তমানে কাজ করছে, সেই কোম্পানির যদি 6 মাস পরে যদি সেই কোম্পানি থেকে ফায়ার হয়ে যায়, তখন কিন্তু সে যখন আনএমপ্লয়মেন্ট ক্লেম করবে, তখন কিন্তু ওই কোম্পানির ইন্স্যুরেন্স থেকে তাকে ক্যারি করা হবে তো সেই ক্ষেত্রে জি, তো এই ক্ষেত্রে ধরেন যারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের এমপ্লয়ার হিসেবে তো একটা রিপোর্ট দিতে হয়। জি, তো সেখানে রিপোর্টে যখন আপনি দিবেন রিপোর্টটা, সেখানে কি হবে? সেখানে রিপোর্টটা হবে যে আপনার বর্তমানে রিপোর্ট প্রতি কোয়ার্টারে কিন্তু বর্তমান এমপ্লয়ীদের উপর ভিত্তি করে দেওয়া হয়। আমি এই 3 মাসে আমার এখানে 3 জন কর্মচারী আছে, তাদেরকে কত টাকা বেতন দিলাম সেটা আমি রিপোর্ট করব না নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ লেবারের কাছে। ওইখানে যদি আমার ওই এমপ্লয়িটা না থাকে, তাহলে তো আমার কোনো দায়িত্ব নাই। তখন আমি বলবো যে ওইটা আমার কাছে নাই। যদি আপনার কাছে চিঠি আসে যে ওই এমপ্লয়ি কি এখন কি তোমার কাছে টার্মিনেটেড নাকি, সে তো এমপ্লয়মেন্ট ভাতা নিচ্ছে, এখন মনে করেন যে আপনাকে লেবার ডিপার্টমেন্ট থেকে চিঠি পাঠাবে যে এই এমপ্লয়ির জন্য এত টাকা দেওয়া হলো, তখন আপনি জানতে পারলেন যে সে কত সপ্তাহ আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিচ্ছে। এটা একটা রিপোর্ট আপনার কাছে অবশ্যই প্রতি সপ্তাহে চলে আসার কথা।
আর আপনি ডাকলেন আপনার কর্মচারীকে কাজে যোগদান করার জন্য, তিনি আসছেন না যেহেতু আনএমপ্লয়মেন্ট বেশি পাচ্ছেন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যখন আসবে না তখন আপনি লেবার ডিপার্টমেন্টকে, আপনার উচিত হবে যে লেবার ডিপার্টমেন্টকে জানানো যে আপনি আপনার এমপ্লয়ি কাজে আসছে না। তখন লেবার ডিপার্টমেন্ট আপনাকে আপনার এমপ্লয়িকে চিঠি দিবে যে তুমি আসছো না কেন, তুমি কাজে যাচ্ছ না কেন, তোমার যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট আমরা ক্যান্সেল করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তখন আপনি কেন যাচ্ছেন না সেটা আপনার ডাক্তারি সার্টিফিকেট হোক, আপনার অন্যান্য কোভিড রিলেটেড যে 11টা শর্ত আছে ওই সমস্ত শর্ত দিয়ে যদি আপনি যে প্রমাণ করতে পারেন যে আপনি কাজে যোগদান করার অনুপযুক্ত, তখন কিন্তু আপনি সমস্যা থেকে মুক্ত হয়ে গেলেন আর কি। আর নাহলে আপনাকে আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিট স্টপ হয়ে যেতে পারে। তারপরে কি সর্বশেষ যদি কমিউনিটির বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে আপনার, দীর্ঘদিন এই পেশা এই কমিউনিটি একজন খুবই সুপরিচিত সিপি হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন, এই পরামর্শ কি দিবেন আপনার কমিউনিটিকে? আমার কমিউনিটির কাছে আমার পরামর্শ হচ্ছে যে আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে যাচ্ছি, যে অনেকেই আজকে দেখতে পাচ্ছি খুবই অস্থির, যে পিপিপি লোন, এই লোন ওই লোনের মধ্যে অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছি। আসলে লোনটা জিনিস তো আসলে আমরা বাংলাদেশে কথা বলছি লোন করে নুন খাওয়া, এটা তো ইয়ে না, মানে এটা ভালো কিছু না। সুতরাং লোন যে নিতেই হবে, আরেকজনের নিচে ওই যে আমার প্রতিবেশী লোন নিয়েছে সেজন্য আমি লোন নেব, ওই ধরনের মানসিকতা থাকা উচিত না। লোনটা তো আলটিমেটলি ফেরত দিতে হবে। আপনি যদি 30 বছরের মধ্যে বেঁচে নাও থাকেন, আপনি যদি কোনো ব্যবসার ক্ষেত্রে যদি লোন নিয়ে থাকেন, আপনার ছেলে মেয়েদেরকে এটা পরিশোধ করতে হবে। সুতরাং সাবধান লোন নেওয়ার ব্যাপারে, যত সম্ভব আপনাকে একটু সঞ্চয়ী এবং সংযমী মনোভাব নিয়ে আপনাকে চলতে হবে। অন্যজন করছে বলে আপনি করবেন সেটা অবশ্যই না। আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন এসছে যে আমার প্রতিবেশী ভাবি, উনি কোনোদিন কাজ করে নাই, এখন উনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, আমিও নিতে চাই। আমার প্রশ্ন উপদেশ হচ্ছে, কোনো মিথ্যা তথ্য এবং মিথ্যা একটা আশ্বাসের উপর ভিত্তি করে আপনারা আনএমপ্লয়মেন্টে যাবেন না। যে কোনো সময় এই জিনিসগুলোকে রিভিউ হতে পারে। বর্তমান সময় হচ্ছে না, কিন্তু 6 মাস পরে যে রিভিউ হবে না এটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আপনারা যা করবেন ভেবে চিন্তে করবেন। আপনি গত 6 বছর যদি আনএমপ্লয়মেন্ট না গিয়ে চলতে পারেন, এখন যদি দেখেন যে আপনার হাজবেন্ড আনএমপ্লয়মেন্ট পাচ্ছে, ওটা দিয়ে আপনারা চলে যাচ্ছেন, সুতরাং অযথা একটা বাড়তি একটা ঝামেলা মাথার উপর নেওয়া, অথবা আপনি একটা তথ্যগত ভুলের জন্য যদি আপনি যে আনএমপ্লয়মেন্ট পেয়েও থাকেন, সেটা আপনাকে নিজের কি বলবো এটাকে নীতিগত দিক চিন্তা করে এই সমস্ত জিনিসগুলো করা দরকার। সুতরাং অন্যের প্ররোচনায় কিছু করবেন না। প্রতিবেশী নিচ্ছে বলে আমার নিতে হবে এমন কোনো কথা নাই। সুতথ্য দিয়ে আপনি আইআরএস এবং এই ধরনের রেগুলেটরি অর্গানাইজেশন গুলোর সাথে ডিল করবেন। কারণ আজকে না হোক একদিন না একদিন হয়তো রিভিউ হতে পারে, এবং রিভিউ হলে যে এটার জন্য আপনার যদি কোনো তথ্যগত ভুল অথবা কোন ধরনের ফলসিফিকেশনের জন্য যাতে আপনি দোষী না হন, সেই চিন্তাটা আপনার থাকতে হবে। স্যার ভাই, শাহিন খন্দকার নামে একজন জানতে চাইছেন যে তিনি গ্রিন কার্ড ধারী, তিনি বাংলাদেশে 4 বছরের জন্য যেতে চান, তিনি বাংলাদেশ থেকে ট্যাক্স ফাইল করতে পারবেন কিনা? উনি কি এখানে থাকেন না বাংলাদেশে? এখানে আছেন, কিন্তু তিনি গ্রিন কার্ড ধারী, দেশে যেতে চান 4 বছরের জন্য। হ্যাঁ, করতে পারবেন। যে কোনো নাগরিক অথবা যে কোনো গ্রিন কার্ডধারী ইউএস সিটিজেন অথবা ইউএস রেসিডেন্ট, সে বাইরে থাকলেও সে অ্যাপ্লাই মানে ট্যাক্স রিটার্ন করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। বা ইচ্ছা করলে বাংলাদেশের আমেরিকার বাইরে থেকেও করতে পারবে, আর এখানকার ভিতর থেকেও করতে পারবে। হ্যাঁ স্যার ভাই, যারা বিভিন্ন গ্রেন্ট পাচ্ছেন, বিভিন্ন ধরেন বিভিন্ন প্যাকেজে বা সরকারি প্রণোদনা, তারা কি ভবিষ্যৎ যখন রিটায়ারমেন্টে যাবেন বা তাদের বেনিফিট থেকে এখানে কোনো কিছু সেখানে সমন্বয় করা হবে কিনা? না, এই গ্র্যান্টের সাথে তাদের এটা হচ্ছে একটা আপৎকালীন বা আনএমপ্লয়মেন্ট বলেন বা অন্যান্য যে স্টিমুলাস ইত্যাদি সবকিছু মিলিয়ে। না, এগুলোর সাথে তাদের রিটায়ারমেন্টের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আপৎকালীন 1 বছর 1.5 বছর এই যে সময়টার জন্য আপনাকে দেয়া হচ্ছে। এটা আনএমপ্লয়মেন্ট যারা পাচ্ছেন তাদের আনএমপ্লয়মেন্ট 1 বছরের জন্য যে পিরিয়ডটা থাকে, ওর মধ্যে 39 সপ্তাহ আপনি আনএমপ্লয়মেন্টটা যদি ফুল কভারেজ হয়, 39 সপ্তাহ আপনি পাচ্ছেন। এই ইনকামটা এর পরের বছর ইনকামের সাথে যোগ হয়ে ওইটা যদি ট্যাক্স দিতে হয়, আপনি ট্যাক্স দিয়ে মুক্ত হয়ে গেলেন, এটাতে কোনো আর সমস্যা নাই। সুতরাং এটা আপনার পরবর্তীকালে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের সাথে একটা সমস্যার সৃষ্টি করবে, এটা এরকম কোনো কথা নেই।
আর যারা 2020 সালে এই দেশে আসছে, যুক্তরাষ্ট্রে আসছেন, তারা যে প্রণোদনাগুলো কি পরবর্তী তারা পাবে? এখন পর্যন্ত তো ওইরকম কোনো ইয়ে নাই। প্রণোদনাটা দেওয়া হয়েছে 18-19 সালে যারা ট্যাক্স ফাইল করেছে তাদের উপর, বুঝছেন না? মানে 20 সালে যদি আপনি এসে থাকেন, সে 21 সালে আপনি প্রণোদনা পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। প্রণোদনা তো এখনকার জন্য দেওয়া হচ্ছে, কিন্তু এখনকার জন্য এই অর্থটা তখন এই প্রশ্নটা যদি থাকে যে আগামী বছরের যে ট্যাক্স রিটার্ন যদি প্রশ্ন থাকে, ডিড ইউ রিসিভ লাস্ট ইয়ার্স প্রণোদনা, তখন আপনি যদি বলেন যে নো, তখন হয়তো আপনাকে প্রণোদনার প্যাকেজটা দিতে পারে। যদি 1200, এই যে প্রণোদনাটা হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত যারা এখানে ছিলেন তাদের জন্য। তারপরে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুন্দর ইউএসএ নিউজের শ্রোতা এবং দর্শকদেরকে আমার আন্তরিক অভিনন্দন, এবং সুন্দর আপনি সাখাওয়াত ভাই, আপনি সুন্দর প্রোগ্রাম করেন, এটাও আমার জন্য একটা অনুপ্রেরণা। আমি চাই আপনার ভবিষ্যতে যদি কোনো রকম সহযোগিতা যদি দরকার হয়, আপনি আমাকে ডাকবেন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজ আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন। থ্যাংক ইউ।